ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও 9 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে শুনশান নিস্তব্ধ পিচ ঢালা রাস্তার বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানি গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে কিনা কে জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাউথ দেবার পরেও তার পিছুই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝি আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী 2 হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সমানে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘোরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সাইম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসায় নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন। আর একটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই, আর তারা যেই রাস্তা ধরে ছুটে চলেছে এখানে হসপিটাল পাওয়ার স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্যে রুনা গুঙিয়ে বলে ওঠে, তোকে বোধহয় পৃথিবীর আলো আর দেখাতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করলো রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রূর হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয়ে কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সাইম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠলেন, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো। কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো বলিতে শুধালো, ভাই কি তোমাকে আবার লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথার প্রতি উত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারপাশ নিকষ আধারে ছাওয়া। সবকিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চারে কোনো উচ্ছ্বাস কাজ করলো না তার। উল্টে ভয়ে সিটিয়ে বলল, পাপা ভয় করছে। সাইম রিয়াজি ভয়ার্থ চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন, কিন্তু তা আর বলা হলো না। কেউ কিছু বুঝে উঠবার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যাকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ করই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করলো না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাছে সাইম রিয়াজির চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করলো। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফোর ওফোর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পিছনে তাকালো সাইম রিয়াজি। রুনার এক হাত এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ছে না।
হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সায়েম রিয়াজির। হাত দিয়ে বুকে বিঁধে থাকা রথ খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলালো না। ট্রাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিল গাড়ির ভেতর। সবাই কেল্লা ফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার, তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরো খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সায়েম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রূপ। মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুহ, রুহ, রুনা। সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সব কিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরলো সায়েম রিয়াজিকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সবকিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্যে বললে ভুল হবে, আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17 দোরগোড়ায়, শরীরে বয়ঃসন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশাল আকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচ ঢালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসেব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়ি কুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরো বাড়ল 2 ধাপ। ইতিমধ্যেই গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকুশ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্যে যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূরে নজর স্থির হলো কিশোরের। 1 পা 2 পা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনায় চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা আর একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকলো কিশোর। বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসলো। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়? নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি স্লথ হলো কিশোরের। পেছন ফিরে ভ্রু কুঁচকে সামনে এগিয়ে গাড়ির ভেতর টর্চের আলো ফেললো পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর আউচ শব্দ পর্যন্ত করলো না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ের সুতি ফ্রক চুইয়ে চুইয়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার।
মুহূর্তেই শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামলো। এরপর পেছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামছে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিম শীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে চড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে, তাতেই এনে শুইয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্তশ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধ হয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বেঁধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9:20 ঝড়ের পর সবকিছু নিস্তব্ধ নীরব। চারপাশে রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবর রাখেইনি। আড়ামোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দোতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝবয়সী এক ব্যক্তি। নাম তার সুভান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সব সময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোঁফ তার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি, সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। দুই আঙ্গুলে বাম পাশের গোঁফ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সরফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করলো, বলুন দাদাজান। শুনেছি একটা মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুভান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়না রাতুর ঘর এটা। এখানে রাস্তায় একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ দূর কি বাদ। মাথা উঁচু করলো সরফরাজ। গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত ঘিরে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুভান গং আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে। কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সুভান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেবার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সুভান শেখ আর সরফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সরফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা, যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সরফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে দুই হাতে টি শার্ট উঁচু করে ধরে ইতিউতি তাকাতে তাকাতে সরফরাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সরফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সরফরাজের পানে তাকিয়ে মিহি স্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সরফরাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে দুই কাঁধে হাত রেখে সরফরাজ নরম কণ্ঠে শুধালো, নাম কি তোমার? সরফরাজের অদ্ভুত সাদা আকাশি মিশেলের আইস ব্লু চোখের মনিতে তাকিয়ে
ফাঁকা ঢোক গিলল মেয়েটি। এরপর অস্ফুট স্বরে বলল, রূপকথা। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সারফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভ্যাবাচ্যাকা খেল সারফরাজ। ব্যথে ব্যস্ত হয়ে ভরাট ফ্যাসফেসে গলায় শুধালো, কাঁদছো কেন? একটু আগেই না খাবার খেতে চাইলেম। মাথা তুলল না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নেভু নেভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সারফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না, আর মেয়ে মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করাও সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সারফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও ওই খাবারের নাম জানে না। তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে, খুবই সুস্বাদু আর ইয়াম্মি। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সারফরাজকে মনের কথা বোঝাতে না পেরে আরো খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সারফরাজ। ফিরল দীর্ঘ সময় পর। হাতে এক বাটি নুডলস। ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তে অমায়িক হাসলো। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়াই মনোযোগ দিল। এদিকে সারফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা দেখেই সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষের শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকু মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রয়ে শয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটোও ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদলো না। সারফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবলো। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সারফরাজের ধারণাই ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনী আঙ্গুল দিয়ে ভ্রু চুলকে সারফরাজ আবার জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি ছিল? এবার ছটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, শাইম রিয়াছি, ক্যাপ্টেন শাইম রিয়াছি। আর কোনো প্রশ্ন করলো না সারফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নিবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতেই সারফরাজ জিজ্ঞেস করলো, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই। সরল উত্তর রূপকথার তপ্তশ্বাস ফেলল সারফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়, প্রত্যেকটা রক্ত খেকো পিশাচ। সুফান গং ঠিকই বলেছে, রাস্তার বিড়ালও এখানে নিরাপদ নয়। সেখানে রূপকথা ছোট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতেই এক মুহূর্ত ভাববে না কেউ। চিন্তা ভাবনার কোনো সুরাহা না করতে পেরে সারফরাজ সতর্ক বাণী ছুড়ল, শুনো রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায়, তুমি কি রাক্ষস পথকারী রাজকুমার? ফেরি টেইলের মতো? শুকনো হাসি সারফরাজ, কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুললেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলেছি? সারফরাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সারফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজায় ছিটকানি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই,
কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবুচ্ছেন সুফান গং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না, সুফান গং জানতেও চায় না। সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই, নজর লেগে যায়। আর তার কাছে কুলে যারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুফানের পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্ত ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুফান। একেবারে জিভ যেন লক লক করছে। সুফানের মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুফান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে সেই সাম্রাজ্য সুফান গড়েছে, এত সহজে তা কারো হাতে শরবত করবে না সে। আর যদি করতেই হয় তবে সারফরাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক, এই সারফরাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সুফান গঙের কাছে সারফরাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সারফরাজও কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুফান বিনা ভাবনায় সারফরাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়ি বেয়ে কারো নামার শব্দে সম্বিত ফিরে পেলেন সুফান। মাথার ঝলমলে ঘাড় সম চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে নেমে আসছে সারফরাজ। কি ফর্সা গায়ের রং, একদম চোখ ধাঁধিয়ে যায়। চেহারা একদম রাজা জমিদারের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জওয়ান ছিল। সুফান যখন তাকে রাস্তায় পেয়েছিল, পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো, চেহারায় ছিল আভিজাত্যের ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাহিরে কেন বসেছিল সুফান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফরাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুফান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সুফান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুফান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সারফরাজ বাপের বয়সী এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুফান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফরাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনো নিশ্চিন্তে সারফরাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্বটাও ধীরে ধীরে সারফরাজের কাঁধে চাপাবেন। বয়স ছোট, তাই অপেক্ষা। সারফরাজ যেদিন প্রাপ্তবয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সুফান। সুফানের ধ্যান ভাঙল সারফরাজের ভারী মোটা স্বরে। পড়ে যাচ্ছে দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটি বলে থামলো সারফরাজ। এরপর দোতলার নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিমশীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান। তাহলে কি হবে জানেন তো? রুটি চিবোনো ছেড়ে নির্লিপ্ত চোখে সারফরাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুফান। সারফরাজ আরেকটু এগিয়ে এসে সুফানের টেবিলে দুই হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলেজা খুবলে নেব, সে যেই হোক না কেন। সুফান দীর্ঘশ্বাস ফেলে শুধালেন, উড়িয়ে পাওয়া বাচ্চার জন্য তোর এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানা দিয়ে দিলেই তো লাটা চুকে যায়। সুফানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফরাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাসার আশায় আমাকে বর্ষাযোগ্য স্থান ভেবে ও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুফান। শেষ কথা সারফরাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুফান বেশ টের পেয়েছে। ছেলেটা সুযোগ পেলেই কেমন এক হাত ঢুকিয়ে দেয়। সারফরাজের কথাটা খুব খুব করে কেশে হজম করে নিল সুফান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে মেয়ে বাচ্চা পাহারা দেবো আমি? হট করে তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, নয়তো আর কাজ কি, সব তো আমি করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না। ছেলেটির মার প্যাচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুফানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, ঠিক আছে, দেখে রাখবো।
এবার যেখানে যাচ্ছে সেখানে যা। কিন্তু নড়ল না সারফরাজ, ঠাই দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সুফান শুধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়, বড় লোকের বাচ্চা। এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামে নাম। তুইও তো বড় লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড নাজুক দাদাজান, পুরোটাই তাদের তুলতুলে মলায়েম নরম। ওই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলাধকরণ করা যায়? কথা বাড়ালেন না সুফান। পাঞ্জাবির পকেট হাতড়ে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোট এগিয়ে বললেন, নে ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়িকে পড়ছে। কোচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরো কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুফান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করে জাহাজ চলে যাবে। তখন তুই তোর বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসলো সারফরাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সারফরাজদের মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাটাওয়ালা নাবিক একটাও আছে নাকি? প্রত্যুত্তর করলেন না সুফান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফরাজ নিজের কাছে যাবার আগে আরেকবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখের ডগায়। সেজন্য সিঁড়ির ধাপগুলোতে গুনে গুনে পা রাখে। আমার মানিককে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফরাজ। সুফান সেই যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠছে। কোনো কিছুতেই ভয় ডর নেই। শেষমেশ না জানি কোন অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধারে এসে ঘিরে ফেললো চারপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফরাজ। এরপর কিছু খুঁজলো। সারফরাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, কি লাগবে স্যার? সেলসম্যানের প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফরাজ। এরপর ইতস্তত করে বলল, বড় লোকের বাচ্চারা সকাল বিকালের নাস্তায় কি খায়? সারফরাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো সেলসম্যান। এরপর জিজ্ঞেস করলো, বেবির বয়স? প্রথমে হাত, এরপর নিজের কোমরের নিচে নির্দেশ করে সারফরাজ বলল। এতটুকু? ঠোঁট গোল করে তপ্তশ্বাস ফেললো সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, নিউট্রিশন আর আয়রন যুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল। এগুলো? সারফরাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট বাচ্চা আর তার মায়ের উপর নজর গেল সারফরাজের। বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেট, চিপস এসব। সেগুলো দেখে সারফরাজ নিজেও কিনলো সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি। সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তাড়া ফুটে উঠল সারফরাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটলো না রূপকথার। ছোট মনে ভুলে গেল সারফরাজের সতর্ক বাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেললো দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই। চারপাশ নীরব, নিস্তব্ধ। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এভাবে হাঁটছো কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথা এখনো কোমরে 2 হাত গুছিয়ে পিটপিট করে লোকটির পানে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকলো। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিস হিসিয়ে বলল, দ্বিতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই। আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ারিং দিয়ে গেলাম। সারফরাজের আনা চকলেট আইসক্রিম 2 হাতে মাখিয়ে খাটের উপর বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে রূপকথা। মেঝেতে বসে বসে সেই দৃশ্য দেখে খানিক হাসলো সারফরাজ।
এরপর আদুরে কণ্ঠে বলল, মজা। তড়িৎ মাথা ছাকালো রূপকথা। এরপর নিজের আধ খাওয়া একটা চকলেট সারফরাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ভোলানো হেসে বলল, খাও। আকস্মিক এমন কাণ্ডে ভড়কে গেল সারফরাজ। এরপর গলে পড়া চকলেটের উপর নজর বোলালো। কিছুক্ষণ আগেই এটা চেটে চেটে খেয়েছে রূপকথা। চকলেট ফেলে এবার রূপকথার পানে নজর দিল সারফরাজ। পুরো গাল মুখ মাখিয়ে খেয়েছে সে। মেয়েটির পুরো মুখশ্রী দেখে অদ্ভুত মায়া হলো সারফরাজের। হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরে যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো। তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথার তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সারফরাজ বলল, আমি চকলেট খাই না, তুমি খাও। চকলেট খেলে দাঁতে পোকা হয়। সারফরাজের কথায় ভ্রু কুঁচকে খাওয়া থামিয়ে রূপকথা বলল, তুমিও মাম্মার মতো মিথ্যা বলছো না? পাপা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায়। আর কথা বাড়ালো না সারফরাজ। কিছুক্ষণ উসখুস করে ধীর কণ্ঠে সারফরাজ বলল, আচ্ছা, তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না? হাতের চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙ্গুল চাটতে চাটতে রূপকথা বলল, লাগে। তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো? মাথা ছাকালো রূপকথা। সে জানে। সারফরাজ অধীর হয়ে শুধালো, কোথায় আছেন? খোলা জানালায় আঙ্গুল তাক করে ভাঙা কণ্ঠে রূপকথা বলল। আকাশের তারা হয়ে গেছে। কথাটি বলেই জোরে কেঁদে উঠল। মেয়েটির কান্নায় সারফরাজ নিজেও ব্যথিত হলো। এরপর মেঝে থেকে উঠে গিয়ে রূপকথাকে কোলে তুলে নিয়ে বুকে জড়ালো। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে ধরে বলল, মাম্মার পেটে আমার ছোট ভাই ছিল। মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে। সারফরাজ সেই চোখের জল মুছে বলল, কেদো না রূপকথা, এখানে বড় বড় মনিস্টার আসতেন। কান্নার শব্দ শুনে এখানে এসে তোমায় খেয়ে নেবে, তখন তুমিও আকাশের তারা হয়ে যাবে। সারফরাজের কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা। এইটুকুন বয়সে তার জীবন গতিহীন, গন্তব্যহীন হয়েছে। তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়েও সে কিচ্ছুটি জানে না। সারফরাজহীন তার যাবার জায়গাও নেই। কোনোদিন কোনো আত্মীয় স্বজনও দেখেনি সে। হয়তো নেই, তবে কোথায় যাবে সে? সারফরাজ নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে। এভাবে বদ্ধ ঘরে মেয়েটিকে কতদিন বন্দি করে রাখবে সে? ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে, সেখানে একটা বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ হয়েছে। খারাপ উশৃঙ্খল ছেলেপেলে দিয়ে ভরা সুফান গং এর হাবেলি। প্রত্যেকটা মানুষ এখানে নির্দয় হৃদয়হীন। টাকা, ক্ষমতা আর শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেচে দিয়েছে সস্তা মূল্যে। দিনের বেলা চুরি, ছিনতাই, খুন, আর রাতের বেলায় মাতাল হয়ে পুরো হাবেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায়। এখানে এমন নিকৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্টা মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অপকর্মে লিপ্ত হয়। এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ রাজকুমারী অবহেলায় ফেলে রাখতে পারে না সারফরাজ। কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে? সারফরাজের ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠল, আমার ঘুম পেয়েছে। নিজের ছোট সিঙ্গেল বিছানা ছেড়ে ছুড়ে সারফরাজ বালিশ পেতে বলল, ঘুমাও। এভাবে ঘুমাই না। তো কিভাবে ঘুমাও? গান গাও। এবার মহা ফ্যাসাদে পড়ল সারফরাজ। কি গান গাইবে সে? আর তার যে গলা, একদম ফাটা বাঁশের মতো গমগমে। এই বেসুরে গলায় গান গাইলে ঘুম আসার পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে। রূপকথাকে চুলে বিলি কেটে সারফরাজ বলল, আমি কোনো গান জানি না, চুল টেনে দিচ্ছি, ঘুমাও। কিন্তু নাছোড় বান্দা রূপকথা, তার গান না শুনলে ঘুম হবে না। এবার নিজের কপালে চাপড় মারল সারফরাজ। এরপর কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীর গলায় গাইল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। গুনগুনিয়ে গান ধরতেই 2 মিনিটের ব্যবধানে ঘুমের রাজ্যে পাড়ি দিল রূপকথা। কিন্তু হৃদয় দগ্ধ হলো সারফরাজের। চেপে রাখা কান্নায় বুক ভার হয়ে গলা বিষিয়ে উঠল। নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর সুমধুর গলায় ছড়া কেটে ঘুম আনানোর স্মৃতি মনে পড়তেই আকাশী চোখ দুটো রক্ত বর্ণ হলো। নিভৃতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিখুঁত গাল বেয়ে। ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সারফরাজ।
ব্যালকনির দিকে পা বাড়াতেই থেমে গেল। রূপকথা শক্ত হাতে তার শার্ট টেনে ধরে আছে। আলগোছে সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশে দৃষ্টি মেলল সারফরাজ। এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল, আমি আজও রাতে ঘুমাতে পারি না আম্মু। আমার কানে তোমার সুর ভেজে ওঠে। মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছো। আমি এখনো তোমার স্পর্শ অনুভব করতে পারি। তুমি কোথায় আছো আম্মু? দেখো, তোমাকে ছাড়া তোমার আজ ভালো নেই। কোথায় তোমাকে না খুঁজেছি। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চেপে কেঁদে উঠল সারফরাজ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি চিন্তা করো না আম্মু, পাতাল থেকে হলেও তোমাকে তোমার ছেলে খুঁজে বের করবেন। আমি জানি তুমি এখনো বেঁচে আছো। খুব সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে এলো সারফরাজ। রূপকথা বেঘরে ঘুমুচ্ছে। ছোট মানুষের ঘুম বোধহয় একটু বেশি। সারফরাজ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। এরপর এক মগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল। স্নিগ্ধ মনোরম এই সকালবেলা সুফানগঞ্জ ছাদেই থাকেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এক পা দুপা করে সারফরাজ ছাদে উঠল। ছাদের এক কোণে পাতানো চেয়ার টেবিলে দাবার গুটি সাজিয়ে নিজে নিজেই খেলে চলেছেন সুফান। আজকাল রাতে ঘুম হয় না তার। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায়, সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর উপর থেকে। কিন্তু টাকার স্বাদ ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত এর রুচি দূর হয় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুফান গঙের খেলা উপভোগ করলো সারফরাজ। দাবা খেলা বেশ পছন্দ করেন সুফান। তার মতে যারা বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা। সুফান গং নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন। এ বিষয়ে সারফরাজ তাচ্ছিল্য হাসে। যারা জ্ঞানী তারা কখনো নিজেকে জাহির করে না। সে যাই হোক, কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুফানের সামনে গিয়ে বসলো সারফরাজ। খেলা ভালোই জমিয়েছেন সুফান, কিন্তু খেলার রুল ভঙ্গ করে ফেলছেন তিনি। নিজেকে জেতানোই যেন তার মুখ্য উদ্দেশ্য। কফি মগ রেখে সারফরাজ ঘোড়া গুটি হাতে তুলে নিল। এরপর দুই ঘর ডিঙিয়ে সুফান গঙের একটা গুটি খেয়ে ফেলল। আকস্মিক এমন আক্রমণে সুফান কপাল কুঁচকে ফেললেন। এরপর শুধালেন, কবে থেকে জানিস এই খেলা? বাঁকা হেসে সারফরাজ বলল, 8 বছর বয়স থেকে। তোর বাবা দাবা খেলতেন? মাথা ঝাঁকিয়ে আর একটা গুটি খেয়ে নিল সারফরাজ। এরপর উত্তর করলো, সেরা দাবারু ছিলেন তিনি। আরো কিছু প্রশ্নের আগ্রহ প্রকাশ করলেন সুফান। এই ছেলে সম্পর্কে জানার ইচ্ছে তার বহুদিনের, কিন্তু সুযোগ দিল না সারফরাজ। সে তার গমগমে কণ্ঠে সুফানকে থামিয়ে বলে উঠল, খেলায় মনোযোগ দিন দাদা যান, আপনি হেরে যাচ্ছেন। কথাটা গায়ে লাগলো সুফানের। সে কখনো হারতে শেখেনি। জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার। হাঁটুর বয়সী এই ছেলের কাছে তো আরো নয়। ধীরে ধীরে খেলা জমলো। টান টান উত্তেজনা দুজনের মধ্যে। সাদা গুটি নিয়ে বেশ গর্ব সুফানের, কিন্তু সেই গর্ব খর্ব করলো সারফরাজ। সুফানের রাজাকে চারপাশ থেকে ঘিরে ধরলো সারফরাজ। সমস্ত পথ বন্ধ। নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সুফানের বিধ্বস্ত চেহারা একবার পরখ করলো সারফরাজ। এরপর স্মিত হেসে আওড়ালো, চেক। সারফরাজের হুমকিতে মাথার রক্ত টকবক করছে সুফানের। জীবনে প্রথমবার তার হার হতে যাচ্ছে। কোনোভাবেই চেক কাটাতে পারবে না সুফান। এদিকে সারফরাজের মুখে ক্রূর হাসি। সুফান হার মানতে বাধ্য। নিজের মন্ত্রী দিয়ে সুফান এর রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সারফরাজ। ভারী গলায় বলে উঠল, চেকমেট। দাবার গুটির পতনের সাথে সাথে সুফানের সমস্ত দম্ভ, অহংকার, তেজ আর ক্রোধ যেন মাটিতে গুড়িয়ে গেল। অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কি চাস? এমন প্রশ্নের অপেক্ষাতেই যেন ছিল সারফরাজ। প্যান্টের পকেটে 2 হাত গুজে সেও উঠে এলো। এরপর শুধালো, ক্যাপ্টেনকে মারলেন কেন? রেলিং খামচে ধরে নিজের ক্রোধ নিবারণ করলেন সুফান। এরপর বললেন, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার আমি তোকে দেইনি সারফরাজ। ভাবলেশহীন হয়ে সারফরাজ বলল,
উনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন সৎ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তাদের ছোট একটা বাচ্চাও ছিল। পুরো পরিবার শেষ করা কি ভীষণ জরুরি ছিল? এবার ঘুরে তাকালেন সুবহান। এরপর দ্রুত পদে এগিয়ে এসে সারফরাজের শার্টের কলার চেপে ধরে ধমকে উঠলেন। কলিজা অনেক বড় হয়ে গেছে তোর, তাই না? সুবহানের চোখে চোখ রেখে সারফরাজ বলল, যেই এতিম বাচ্চাটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ওই ক্যাপ্টেনের মেয়ে। এমন নিষ্পাপ বাচ্চার চেহারা দেখে আপনার বুক কাঁপে না দাদাজান? অপরাধ বোধ জাগে না? ভোলাবালা বাচ্চাটা বাবা মা হারিয়ে কিভাবে বেঁচে আছে তার খোঁজ নিয়েছিলেন কখনো? হাতের বাঁধন আলগা হয় সুবহানের। আলগোছে সারফরাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল ওই ক্যাপ্টেন, বারবার হুমকি দিয়ে যাচ্ছিল। কোটি টাকার মাল সিজ করে থানায় ধরিয়ে দিয়েছিল। ওসি আমার পালতু কুত্তা না হলে তুই সহ লেকচার দেবার জন্য অবশিষ্ট থাকতি না এখানে। ওই যে দামি কফি কিনছিস, তার বদলে লাল আটার বালুওয়ালা কিরকিরে রুটি আর ডাল চিবুতে হতো। বুঝেছিস কি বলেছি? সুবহানের কথায় প্রশস্ত হাসে সারফরাজ। এরপর বলে ওঠে, এভাবে কতজনের রক্তে আপনার হাত লাল হয়েছে দাদাজান? মাথা উঁচু করে সারফরাজের পানে তাকিয়ে রয় সুবহান, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দিতেও চায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ নয় তার। উত্তরের জন্য অপেক্ষা করলো না সারফরাজ, পেছন ফিরে হাঁটা ধরল। এমন সময় গম্ভীর গলায় সুবহান বলে উঠলেন, মেয়েটাকে আমার চোখের সামনে থেকে বিদেয় কর সারফরাজ, নয়তো একেও দুনিয়া ছাড়া করতে 1 মিনিট ভাববো না আমি। বড় হয়ে এও যে বাপের প্রতিশোধ নিতে ফুসবে না তার কি গ্যারান্টি? অযথা একটা বাচ্চার জন্য কেন আমার সাথে সম্পর্ক খারাপ করছিস? ভুলে যাস না, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। নুন খেলে গুণ গাইতে হয়, জানিস তো নাকি? পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার সারফরাজ। নিম্ন ভাগের লালচে ঠোঁট কামড়ে ধরে বাঁকা হাসল। এরপর ঠান্ডা ভয়ানক গলায় বলল, নুন যা খেয়েছে তার 1000 গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদাজান। আর রইল ওই বাচ্চাকে শেষ করাম। ওই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি কেন আপনার মরা বাপ কবর থেকে উঠে এসেও কিচ্ছুটি বাঁকাতে পারবে না, কারণ আমি ওই মেয়ের শেল্টার হয়ে সামনে দাঁড়াবো। আর দ্বিতীয়বার যদি ওই মেয়েকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন, আপনার মন আমি জ্বালিয়ে ছাই করবো দাদাজান। সারফরাজের হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সুবহান। বারবার তার মনে হয় কোথায় যেন এমন গলার স্বর, এমন হুমকি তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারেন না। মাঝে মধ্যেই সারফরাজকে প্রচন্ড ভয় লাগে তার। মনে হয় সারফরাজ তার জম। মনের ভেতর পশু সত্তা বারবার চিৎকার করে বলে ওঠে, শেষ করে দে ওই ছেলেকে, নয়তো এই ছেলে একদিন তোর নাম, তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে এক তুড়িতে। তবুও সুবহান পারে না। কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে। কি সেই মায়া? রাতের আধার গ্রাস করেছে চারিধার। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। পুরো হাভেলি নিস্তব্ধ নীরব। দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তনাদ ভেসে আসছে। চারপাশ গুমট উত্তপ্ত, হয়তো রাতে কোনো ঝড় আঘাত হানবে। কি নাম সেই ঝড়ের? মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে সারফরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ। সারফরাজ বাড়িতে নেই, মাসুদ নিজে চোখে দেখেছে। সারফরাজের আনা নাদুস নুদুস মেয়েটার প্রতি বড্ড লোভ হয়েছে মাসুদের, কিন্তু সারফরাজের ভয়ে আধার ঘেঁষতেই পারে না সে। কেমন হিংস্র বন্য শুয়োরের মতো ঘোত করে সারফরাজ। মাসুদ মনে মনে ভাবে সারফরাজ নিজের খায়েশ মেটানোর জন্যে এই মেয়েকে এনেছে।
মেয়ে মানুষের আবার ছোট বড় আছে নাকি? এই সারফরাজ বড্ড চতুর, মুখে ভালো মানুষের ভান ধরে থাকে, কিন্তু ভেতরে আস্ত এক জানোয়ার। নিজের গরম মাথা শীতল করতে দরজায় কড়া নাড়ে মাসুদ। একবার দুবার বারবার মাসুদের কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় রূপকথার। সারফরাজ ভেবে ঘুম ঘুম চোখে দরজা খুলতেই মাসুদ হুমড়ে খেয়ে পড়ে রূপকথার ওপর। কোনো কিছু বুঝে উঠবার আগেই রূপকথার গালে এক কামড় বসিয়ে দেয় মাসুদ। ব্যথায় চিৎকার করে ওঠে রূপকথা। ঝটপট এক হাতে রূপকথার বুক চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ, কিন্তু তার আগেই কেউ বলিষ্ঠ হাতে মাসুদের গলা চেপে ধরে। শ্বাস রোধ হয়ে সমস্ত তেজ যেন নিমেষেই গায়েব হলো মাসুদের। নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছুঁড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সারফরাজ। এরপর ভীত রূপকথাকে বিছানায় বসিয়ে সারফরাজ বলে উঠল, এটা একটা মনিষ্টার রূপকথা, এটাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আমি একটু পরেই ফিরে আসবো। সারফরাজের পেটের কাছের শার্ট খামচে ধরে কান্না জড়িত কণ্ঠে রূপকথা বলে উঠল, আমার ভয় করছে, ও আমাকে ব্যথা দিয়েছে সারফরাজ। রাগে ক্রোধে সারফরাজ কথা বলার কোনো অবস্থাতেই নেই। নাসারন্ধ্র দিয়ে কেমন আগুনের উত্তপ্ত বাতাস বের হচ্ছে ফসফস শব্দে। তবুও নিজেকে নিয়ন্ত্রণে এনে সারফরাজ বলল, এখন যদি এই মনিস্টার আমি না মারি, তাহলে এটা আবার তোমার কাছে আসবে রূপকথা। রূপকথা সারফরাজের শার্ট ছেড়ে দিয়ে আধো বলিতে শুধায়, একদম মেরে ফেলবে? সারফরাজ ভারী ভয়ানক কণ্ঠে উত্তর করল, একদম। রাতের ঘন কালো আধারের পরিসমাপ্তি ঘটিয়ে টকটকে লাল উষার আগমন ঘটেছে। পূব আকাশে কমলা রঙের আলো বিলাচ্ছে কোমল সূর্য। সুন্দর শীতল বাতাসে মোহাচ্ছন্ন চারিধার। ছোট নাইটেঙ্গেল পাখির ঝাঁক গাছের ঘন পাতার ঝোপে লুকিয়ে লুকিয়ে চিকন সুমিষ্ঠ স্বরে ডেকে চলেছে অবিরত। কিন্তু সেই সুর বেশিক্ষণ স্থায়ী হলো না। কাকের ঝাঁক এসে কা কা শব্দে ভয়ানক করে তুলল চারিপাশ। মুহূর্তেই সুন্দর সকাল কেমন ভয়ানক রূপ ধারণ করলো। নিত্যদিনের ন্যায় আজও খুব ভোরে নিদ্রা ত্যাগ করে ছাদে উঠলেন সুফান গং। সকালের কোমল রূপ উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি। মন শরীর দুটোই ভালো থাকে এই মুহূর্তে। সিঁড়ি বেয়ে এক পা দুপা করে এগিয়ে চলেছেন সুবহান। এক হাতে সফেদ লুঙ্গির নিচের সোনালি পাড়ের অংশ ধরে রেখেছেন, অন্য হাতে দাবার বোর্ড। আজকাল একা একা দাবা খেলা নেশায় পরিণত হয়েছে তার। এখানে তাকে হারানোর কেউ নেই, সে নিজেই উইনার। বিষয়টা মনে মনে বেশ পৈশাচিক আনন্দ দেয় তাকে। ছাদে এসে দুই হাত উঁচিয়ে আরেকটু আড়ামোড়া ভাঙলেন সুবহান। এরপর লম্বা শ্বাস টানলেন। ভোরের নির্মল মিষ্টি হাওয়া যেন ভোর ভোর করে নাসারন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করলো। কেমন এক আত্মিক শান্তি অনুভূত হলো। এরপর আয়েশ করে চেয়ারে বসে সামনে তাকাতেই দৃষ্টি বিস্ফোরিত হলো। দাবার বোর্ড সরিয়ে তড়িৎ উঠে এগিয়ে গেলেন রেলিংয়ের নিকট। এরপর থমথমে মুখে তাকিয়ে রইলেন নিজের হাতে লাগানো বহু সাধের বাবলা গাছের দিকে। প্রশস্ত গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উচ্চতায় যেন আকাশ ছুঁই ছুঁই। সেই বাবলা গাছের সর্পিল ডালে ঝুলছে নিজের আদরের একমাত্র ভাগিনা। বাতাসের দোলায় দড়িখানা ক্যাচ ক্যাচ শব্দ তুলেছে। ডালটির ছাল ওঠার নমুনায় মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে ঝুলছে এই লাশ। নির্লিপ্ত চোখে সেই লাশের পানে তাকিয়ে ছাদ থেকে নেমে গেলেন সুবহান। এরপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন সেই গাছ অভিমুখে। প্রতিটি কদমের সাথে সাথে সুবহানের চোখ হলো অগ্নিবর্ণ আর চোয়াল হলো শক্ত। ভারী উত্তপ্ত নিঃশ্বাসে বাঁকা গোফগুলো নড়ে নড়ে উঠছে। পায়ের জুতার পিষ্টনে মাটি গলে ধুলো হচ্ছে। কেঁপে উঠছে থুতনি। ইতিমধ্যে হাবেলির অনেক মানুষ সেই গাছের নিচে এসে জমায়েত হয়েছে। উপস্থিত নেই শুধু সারফরাজ,
যে নিজেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তার এখানে উপস্থিত হওয়াটাকে বিশেষ জরুরি। মাসুদের নিথর দেহের সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সুবহান। সুন্দর গড়নের ফর্সা ছেলেটাকে কেমন ভয়ানক ঠেকছে, দেখেই পেট গুলিয়ে বমির উদ্রেক হচ্ছে। বেশ কয়েকজন নাকমুখ চেপে বমি আটকানোর চেষ্টা করেও বিফল হলো। মাসুদের গায়ের চামড়া উপড়ে ফেলা হয়েছে, দগদগে মাংস আর চকচকে তেল দৃশ্যমান। কেটে নেওয়া হয়েছে বিশেষ অঙ্গ। শুধু তাই নয়, জবরদস্তিমূলক তা এঁটে দেওয়া হয়েছে তার মুখ গহ্বরে। হাত দুটোও বোধহয় শক্তি প্রয়োগে ভেঙে দেওয়া হয়েছে। গায়ে কোনো কাপড়ের অস্তিত্ব নেই। গাছের নিচে অনাদরে পড়ে রয়েছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। মাসুদের মেলে রাখা বড় বড় ফ্যাকাশে চোখ দুটোতে ভয়ের আভাস স্পষ্ট। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পৃথিবীর সবচাইতে ভয়ানক কিছুর দর্শন করেছে ওই চোখ জোড়া। মাসুদের এমন ভয়ানক রূপ দেখে কেউ আর কথা বলার অবস্থায় রইল না। ভয়ে যেন তাদের কলিজা শুকিয়ে উঠল। কিন্তু সুবহান নির্বিকার। সে এখনো ঠাই দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে মাসুদের পানে। কয়েক মুহূর্ত এভাবে গড়াতেই এগিয়ে এলো সারফরাজ। সারফরাজের পায়ের শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই মাথা নিচু করলেন সুবহান। নিজের ধেয়ে আসা কান্না গলধকরণ করে চোখ তুলে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। এরপর শুধালেন, চামড়াটাও তুলে নিলি? প্রশস্ত হাসল সারফরাজ। ভয়ানক ঠেকলো সেই হাসি। চোখ দুটো কেমন নির্দয়। এইটুকুন ছেলের নিঃশ্বাসটাও যেন বিষাক্ত। সুবহানের সামনে এগিয়ে এসে ভারী শীতল গলায় সারফরাজ বলল, চামড়ার নিচে প্রচুর যন্ত্রণা দাদাজান। সেই যন্ত্রণায় মাসুদ ভাই ভুলে সিংহের কাছায় ঢুকে গেছিল। কি করে সারিম বলুন? বারবার বোঝানোর পরেও যদি কেউ অবুঝের মতো আচরণ করেন তাহলে আমার আর কি করার। আর কথা বাড়ালেন না সুবহান। নিজের চোখের সাহায্যে মনের ক্রোধ নিভৃতে জানালেন সারফরাজকে। তা দেখে সারফরাজ স্মিত হাসল। এসব চোখ রাঙানি সে গায়ে মাখে না। সে কোনো ভুল করেনি। নিজের আমানত রক্ষায় প্রয়োজনে এর চাইতেও ভয়ানক হয়ে উঠবে সে। এজন্য যদি মানুষের খাতা থেকে তার নাম বদলে পশুর খাতায় যায় তবে যাক না, ক্ষতি কোথায়? রূপকথার ফর্সা কোমল গালটা কুচকুচে কালো জখমে ছেয়ে আছে। সকাল থেকেই ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। সেই যে সারফরাজকে খামচে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। থেকে থেকেই গালের টনটনে ব্যথায় কেঁদে উঠছে। কোনোভাবেই আজ রূপকথাকে সামলাতে পারছে না সারফরাজ। মনে মনে সারফরাজ ভেবে নিয়েছে এখানে সে আর রূপকথাকে রাখবে না। কিন্তু এখানে না রাখলেও কার কাছে রাখবে? নিজের চেনা জানা পরিচিত সেরকম কেউ নেই যার কাছে নিশ্চিন্তে রূপকথাকে রেখে স্বস্তির শ্বাস ফেলতে পারবে সারফরাজ। এই মুহূর্তে সারফরাজের মনে হচ্ছে এই মেয়েটাকে না বাঁচালেই বুঝি ভালো হতো। বাবা মায়ের সাথে সেও আকাশে চলে যেত, কোনো ঝামেলা রইতো না। হঠাৎই সারফরাজ খেয়াল করলো মেয়েটির শরীরের উত্তাপ অস্বাভাবিক। এবার যেন আরেকটু বিপাকে পড়ল সে। সাংঘাতিক জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত এত ঝামেলা কিভাবে সামাল দেবে সারফরাজ? এধারে নিজের ঘরে রকিং চেয়ারের সমানে দুলে চলেছে সুবহান। কিছুই যেন তার মন মতো হচ্ছে না। সারফরাজকে নিয়ে তিনি যা যা ভেবে রেখেছেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। ওই ক্যাপ্টেনের পরিবার তাকে একদম নিঃশেষ করে দিয়ে গেছে। এদিকে সারফরাজ আজ চরম ধৃষ্টতার পরীক্ষা দিয়েছে। হাতের মুঠো থেকে সহসায় যেন এই সারফরাজ বেরিয়ে পড়তে চাইছে, কিন্তু সুবহান গং এ কিছুতেই হতে দিতে পারেন না। সারফরাজহীন তার সাম্রাজ্যের প্রতিটি ইট খসে খসে পড়বে। যে কোনো মূল্যে সারফরাজকে তার পক্ষে চাই। কিন্তু বাচ্চা মেয়েটির হঠাৎ অবতার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মুহূর্তেই রূপকথার উপর চরম আক্রোশ জন্মালো সুবহান গংয়ের। মেয়েটির উপর প্রবল জেদ আর ঘৃণা ফুটিয়ে ডেকে উঠলেন পশুতুল্য নির্দয় কাবির নামের ট্রাক ড্রাইভারকে। পশুর হৃদয়ে সামান্য দয়া মায়ার উপস্থিত থাকলেও কাবিরের মধ্যে তার রেশ মাত্র নেই। হাজার কাকুতি মিনতি করেও ক্ষমা ভিক্ষে পাওয়া যায় না এই কাবিরের থেকে। অবশ্য ওর ক্রেডিট সবটাই সুবহানের। একদম ছোটবেলায় ধরে এনে মানুষ খুনের দায়িত্ব দিয়েছিলেন এই ছেলেকে তিনি। খুন খারাপির মধ্যে থাকতে থাকতে পাষাণে পরিণত হয়েছে এই ছেলে।
মানুষকে নৃশংস মৃত্যু দিতে বেশ পছন্দ করে কাবির। এক প্রকার মদের নেশার মতো খুনের নেশায় আসক্ত সে। এদিকে দাদাজানের ডাক পেয়ে দৌড়ে এলো 30 বছরের তাগড়া যুবক কবির। সবেই খেতে বসেছিল বোধহয়, হাতের আঙ্গুলে হাত লেগে আছে। কাবির মাথা নত করে বুকে হাত ভাঁজ করে বলল। বলুন দাদাজান। কাবিরের হিংস্র চেহারার পানে একবার নজর বুলালো সুবহান। এরপর তেজি কণ্ঠে ঠোঁট চেপে চেপে ক্রোধ সংবরণ করতে না পেরে আদেশ করলেন। এখন ওই বাচ্চাটাকে টুকরো টুকরো করে কেটে ওই কর্ণফুলী নদীতে ফেলে দিয়াই, এবং সেটা আজ রাতেই। সুবহানের কথা শুনে কেঁপে উঠল কাবির। মাথা সামান্য উঁচু করে ভয়ার্থ কণ্ঠে বলল। কিন্তু দাদাজান সারফারাজ। কাবিরকে কথা শেষ করতে দিলেন না সুবহান। তার আগেই গলায় খানিক কাঠিন্য ঢেলে বললেন। নিজের চেলাপেলা দিয়ে ওকে শক্ত করে ধরে রাখবি। ওই বাচ্চা ওর রক্তের কেউ নয়। আবেগে গা ভাসিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছে। বাচ্চা মরে গেলে দেখবি আবার স্বাভাবিক হয়ে আমার গোলাম হয়ে রয়েছে। আর তাও যদি না পারিস, তাহলে ওকে সহ শেষ করে দে। কাবির যেন ভুল শুনল। সুবহান গং সারফরাজকে শেষ করে দিতে বলছে, এটা তার বিশ্বাস হলো না। এই হাভেলিতে 100 জনের উপর ছেলে পেলে আছে। তাদের মধ্যে সবার চাইতে সারফরাজকেই সুবহান সমীহ করে বেশি। শুধু কি তাই, নিজের নাতির মতো করেই মানুষ করছেন এই সারফরাজকে। হাভেলিতে কেউ সুবহান গংয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ সারফরাজ নিজের অধিকার আদায় করে নেয় চোখে চোখ রেখে। সারফরাজ ইচ্ছে পোষণ করা মাত্রই সুবহান তাকে বিশেষ সুবিধা সহ লেখাপড়ার সুযোগও দিয়েছেন। এই হাভেলিতে একমাত্র সারফরাজই কলেজের গণ্ডিতে পা রাখতে পেরেছে, অথচ সারফরাজের থেকে কম বয়সী ছেলে এখানে লেখাপড়া ফেলে চুরি ছিনতাই মশগুল হয়ে আছে। সুবহান গং তার খবরও রাখেন না। আজকে সেই আদরের সারফরাজকে শেষ করার হুকুম সুবহান গং নিজে দিচ্ছে। কথাটা যেন স্বপ্নের মতো ঠেকলো কাবিরের কাছে, কিন্তু কথাখানা তার মনে ধরলো। সারফরাজ তার 2 চোখের শত্রু, মোটেও সহ্য হয় না এই ছেলেকে তার। এতদিন বাদে যেহেতু এমন সুবর্ণ সুযোগ এসেছে, কাবির কিছুতেই তা হাতছাড়া করবে না। ওই মেয়েকে শেষ করার আগে সারফরাজকে শেষ করবে সে। তারপর পিষে মারবে ওই ছোট্ট বাচ্চাকে। মনে নানাবিধ ভাবনা ভেবে কাবির প্রত্যুত্তর করলো। কথাটা ভেবে বলছেন তো দাদাজান? চেয়ার হেলান দিয়ে চোখ বুজে কপাল কুঁচকালেন সুবহান। এরপর রয়ে শুয়ে গম্ভীর গলায় বললেন। এক কথা একবার বলতেই পছন্দ করি আমি কবির। নিজ স্বার্থে আদর দিয়ে যেমন মাথায় তুলেছি, তেমন মাথা থেকে পায়ে পিষতেও সময় নেব না। তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখে নেব। কাবির সম্মতি জানিয়ে প্রস্থান করতে নিলেই সুবহান ধীর গলায় সতর্ক বাণী ছুড়ল। বড় রামদাটা ভালো করে ধার দিয়ে নিস। একবার ফসকে গেলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সুবহানের কথায় ফিক করে হেসে দিল কাবির। খুবই বিশ্রী ভয়ানক সেই হাসি। কিছুক্ষণ হেসে সেই হাসি থামিয়ে কাবির বলল। এই হাত থেকে আজ পর্যন্ত কেউ ফসকাতে পেরেছে দাদাজান? 17 বছর ধরে চলছে এই হাতের নির্দয়তা। জীবনে প্রথম খুন কবে করেছিলাম জানেন? সুবহান উৎসুক হয়ে কাবিরের মাধুর্যহীন চেহারার পানে তাকিয়ে রইল। শুকিয়ে ওঠা আঙ্গুলের ভাত চাটতে চাটতে কাবির বলল। 7 বছর বয়সে দাদাজান। মানুষটার অপরাধ ছিল নগণ্য, কিন্তু আমার ক্রোধ ছিল অসামান্য। মৃত্যুর আগে অমন বাপের বয়সী মানুষটা বড় বড় চোখ করে আমাকে দেখছিল। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন হাঁটুর বয়সী ছেলে তাকে নরক যন্ত্রণা তুল্য মৃত্যু দিচ্ছে। মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে বলেছিল, রাস্তার কুকুরের মতো মরণ হবে আমার। ওই অভিশাপ আমি খণ্ডাবো দাদাজান। এই কাবির কারো হাতে নিজেকে শেষ হতে দেখতে পারে না। দরকার পড়লে নিজের জান নিজেই কোরবান দেব দাদাজান, তবুও অন্যের হাতে নিজের জীবন কিছুতেই তুলে দেব না। কথাগুলো বলতে বলতে কাবিরের চোখ জ্বলে উঠল। সুবহান দেখলো ভয়ানক চোখ জোড়াতে কেমন অদ্ভুত দুটি রাক্ষসের মতো চোখ দুটো দেখলেই কলিজা কেঁপে ওঠে। সেই চকচকে চোখের পানে তাকিয়ে সুবহান মনে মনে ভাবলেন, তোকে আমি নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব শুয়োর। সারফরাজের মৃত্যুর পর
তুই যে আমার জম হয়ে ফিরে আসবি তা আমি ভালোই জানি। মাসুদের লাশ দাফন হলো দুপুরের পরপর। কোনো ইমাম এলো না সেই লাশ দাফনে। এলো না বললে ভুল হবে, আনা হয়নি। শেষ গোসলটাও সেভাবে দেওয়া হলো না। কোনো মতে গাছ থেকে নামিয়ে সাদা থানে ভরে মাটি চাপা দেওয়া হলো। সুফানগঞ্জের হাভেলিতে আজ কোনো রান্না বান্না হলো না। রূপকথার জন্য বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দিল সারফরাজ। জ্বরের মাত্রা ব্যাপক, মেয়েটি সেরকম কিছুই খেলো না। চোখ বুজে ঘাট ছেড়ে দিয়ে সারফরাজের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। মেয়েটির এহেন অসহায় অবস্থায় মন ভার হলো সারফরাজের। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে বিদ্যুতের খেলা চলল, সেই সাথে এলোমেলো দমকা হাওয়া। বিদ্যুতের ঝিলিক বিকট শব্দের উৎপত্তি করছে থেকে থেকে। মাগরিবের আজানের পরপর ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা। সারফরাজ তাকে বিছানায় শুইয়ে একটা কাঁথা গায়ে দিয়ে খাটের কাজ ঘেঁষে মেঝেতে বসে রইল। বাহিরে অঝরে বৃষ্টি ঝরছে। বৃষ্টির দমকে মনে হচ্ছে রাত ভর ঝরবে। সারাদিন সুভানকে দেখা হয়নি। হয়তো ভাগ্নের মৃত্যুর শোক পালন করছে একাকী। বজ্রপাতের কাছে টিকতে না পেরে ইলেকট্রিসিটি বিদায় নিল। সারফরাজ একাকী অন্ধকার ঘরে নিজ চিন্তায় ডুব দিল। মাসুদের প্রতি সুভানের ভালোবাসা ছিল অতুলনীয়। ভাগ্নের মৃত্যু যে এমনি এমনি সুভান মানবে না তা সারফরাজ জানে। সুভান অবশ্যই তাকে পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাতটা কি? সারফরাজের ভাবনার ব্যাঘাত ঘটল দরজায় কড়া নাড়ার শব্দে। সজাগ কানে বিছানার নিচ থেকে নিঃশব্দে ভারী এক রড নিয়ে কোমরের পেছনে লুকালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে চৌকাঠে হাতের ভর দিয়ে দাঁড়ালো। সামনে সারফরাজের বিশ্বস্ত সিদ্দিক দাঁড়ানো, তার চোখে মুখে ভয়। সিদ্দিকের মুখের ভয় কৃত্রিম নাকি সত্যি যাচাই করলো না সারফরাজ। সিদ্দিকের চোখে চোখ রেখে মাথা ঝাঁকিয়ে শুধালো, আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। এমন সুন্দর সুন্দর সব গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। এবং ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন সুন্দর। আর এরপরে কেমন গল্প পেতে চান সেগুলো কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো।